আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। কোটা নিয়ে সারা দেশে আন্দোলন চলছে। আন্দোলন করছে কারা? ছাত্ররা। আর এই আন্দোলনে প্রতিক্রিয়া প্রকাশ করার কথা কার? প্রতিক্রিয়া অথবা ক্রিয়া যাই আমরা বলি না, এটা ছাত্ররা আন্দোলন করছে কার কাছ থেকে বক্তব্য পাওয়ার জন্য অথবা কার কাছ থেকে সিদ্ধান্ত পাওয়ার জন্য? তারা আন্দোলন করছে সরকারের কাছ থেকে একটা সিদ্ধান্ত পাওয়ার জন্য। সরকার কি সেই সিদ্ধান্ত দিচ্ছে অথবা দেওয়ার কোনো নমুনা কি সরকারের আচরণে, সরকারের কোনো একজনের কোনো পর্যায়ের কোনো একজন নেতা অথবা মন্ত্রী অথবা কারোর কাছ থেকে সে ধরনের কোনো আচরণের নমুনা কি পাওয়া যাচ্ছে? না, পাওয়া যাচ্ছে না। এই যে পাওয়া যাচ্ছে না, সরকার যে কোনো গুরুত্বই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না, এটাকে আলটিমেটলি আপনারা কিভাবে দেখবেন? আমি কিন্তু মনে করি এই কোটা না আবার সরকারের গলার কাটা হয়ে দাঁড়ায়, সেরকম সমূহ সম্ভাবনা কিন্তু আমি দেখছি। আমি আজকে কোটার যৌক্তিকতা নিয়ে, চাকরিতে যে কোটা সিস্টেম যেটা আছে, যার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন করছে, সেটার যৌক্তিকতা নিয়ে আজকে আমি কিছু বলবো না। এই কারণে এই নিয়ে আমি এর আগেও একাধিক অনুষ্ঠান করেছি এবং আমি আমার বক্তব্য দিয়েছি। সে আলোচনা আমি আরেকদিনের জন্য তুলে রাখলাম, আরো ডিটেল আলোচনা করার জন্য এই যৌক্তিকতাটা কি। আজকে আমি কোটা নিয়ে কি হচ্ছে সে কথাটা একটু বলতে চাই। দেখুন, কোটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে, কিন্তু এই আন্দোলন এখন ঢাকা ছাড়িয়ে সারা দেশব্যাপী চলে গেছে। প্রতিদিন সংবাদপত্র খুললে আপনি একটা ঘটনা, একটা না একাধিক ঘটনা, সারা দেশের ঘটনা দেখতে পারবেন। আজকে আমি 7 তারিখে যে পত্রিকাগুলো দেখলাম, সেখানে কি পেলাম দেখেন, শিরোনামগুলো আপনারা শুনুন কেবল। যে কোটা বিরোধী আন্দোলন, শাহবাগের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ও অবরোধ। মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে সমস্ত বিদেশিরা আজকে ঢুকেছেন অথবা ঢুকতে চেয়েছেন, তারা জেনেছেন এদেশে কিছু একটা হচ্ছে। যারা বিদেশি ছিলেন তারা সবাই কিন্তু জানতে পেরেছেন। আবার ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরিতে অবরোধ করেছে রাস্তায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে হাজী দানেশের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে এবং জাহাঙ্গীরনগরে হচ্ছে অবরোধ। জগন্নাথ কলেজে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানেও অবরোধ হচ্ছে। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবং তারা কেন আন্দোলনটা করছে? তারা আন্দোলনটা করছে এই কারণে, তারা জানে যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তাদের চাকরির জন্য যখন মাঠে নামতে হবে, তখন তাদেরকে একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। পুরোপুরি অসম মেধার ভিত্তিতে সেখানে চাকরির সুযোগ থাকবে মাত্র 44% মানুষের, বাকি 56% থাকবে কোটা। তার মধ্যে 30% থাকবে হলো মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিদের জন্য সংরক্ষিত। পৃথিবীর কোথায় আছে আমি জানি না। তো এই যে জিনিসটা হচ্ছে, এটাকে বাম ছাত্র জোট যারা আছে তারা কিন্তু বলেছে যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও অনগ্রসরদের জন্য যৌক্তিক পর্যায়ে কোটা থাকা দরকার। তাদের বক্তব্যটা হলো যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এবং যারা অনগ্রসর আছে তাদের জন্য যৌক্তিক পর্যায়ে কোটা থাকতে পারে, এটা তাদের বক্তব্য। এখন এই যৌক্তিক পর্যায়টা নির্ধারণের জন্য সরকার কিংবা কারোর মধ্যে কোনো ধরনের উদ্যোগ কি আছে? নাই। এক ধরনের গোয়ার্তুমি আমি দেখতে পাচ্ছি। গোয়ার্তুমি এরকম, আমরা বলেছি কোটা থাকবে অতএব থাকবে। আপনি কেন বলেছেন তার কোনো ব্যাখ্যা নাই, কিন্তু আপনি যে বলেছেন কোটা থাকবে তার পেছনে যুক্তিটা কি? যুক্তি নিয়ে কেউ কোনো কথা বলবে না। তারা বক্তব্য বলে আমি বলেছি অতএব থাকবে, আমি বললাম থাকবে না অতএব থাকবে না। তো এটা তো গণতন্ত্রের ভাষা হতে পারে না। এটা কি গণতন্ত্রের ভাষা হয়? আমার কাছে যে জিনিসটা লেগেছে, আমি আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও একটা কথা বলেছেন, কিন্তু উনি বলেছেন যে ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরুদ্ধে আন্দোলন করছে, সেখানে মেয়েরাও করছে, উনি এটা বলেছেন। ওনার এই কথাটাকে আমি খুবই গুরুত্ব দিয়ে গ্রহণ করেছি। এই কারণে করেছি, আমি ওনাকে যখন উনি এই কথা বলেন যে ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরুদ্ধে আন্দোলন করছে, তখন কিন্তু তারপরে প্রশ্নটাই চলে আসে, একবার ভাবুন ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কেন কোটা বিরোধী আন্দোলন করছে? আচ্ছা, ছেলে মেয়েরা লেখাপড়াটা করছে কেন এটা আগে বলুন। ছেলে মেয়েরা লেখাপড়া করছে
একটা ভালো চাকরি পাওয়ার জন্য, একটা ভালো ভবিষ্যতের জন্য। এখন এই ভালো ভবিষ্যতের ক্ষেত্রে লেখাপড়া করে সে যা অর্জন করবে, সেটা যদি কোটার নামে কিছু তাদের চেয়ে কম মেধাসম্পন্ন ছেলে মেয়েরা সেটা যদি ছিনতাই করে নেয়, তাহলে তার জন্য তারা আন্দোলন করবে না? সিম্পল কথা তো এটা। ছেলে মেয়েরা কেন লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন করছে, এই কথাটা একবার প্রধানমন্ত্রীর প্রশ্নটা আমি করতে চাচ্ছি যে কেন কেন করতে চাচ্ছি। এবং উনি অনেকগুলি ব্যাখ্যা দিয়েছেন যে যারা বঞ্চিত আছে তাদের জন্য কোটা থাকা দরকার, মেয়েদের জন্য কোটা থাকা দরকার, সবই ঠিক আছে। কিন্তু উনি একবারও ব্যাখ্যা করেননি যে মুক্তিযোদ্ধার নাতিদের জন্য কেন থাকতে হবে। এই কথাটা নিয়ে প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি। কেন বলেননি? আসলে বলার মতো কোনো যুক্তি নেই। সবচেয়ে বেশি যে কোটা সংরক্ষণ করা হয়েছে 30%, সেটা হলো মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিদের জন্য। এটা কেন? প্রধানমন্ত্রী কিন্তু অনগ্রসর শ্রেণীর কথা বলেছেন, নারীদের কথা বলেছেন। উনি মহিলা আওয়ামী লীগের একটা আলোচনা সভায় উনি বক্তব্যগুলি দিচ্ছিলেন, উনি এগুলি বলেছেন। কিন্তু উনি মুক্তিযোদ্ধাদের নাতিদের জন্য কেন থাকা উচিত এই কথাটাই নিয়ে কোনো আলোচনা করেননি। এবং তারপর উনি যেটা ফিনিশিং দিয়েছেন যে তারা ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে কোটায় বিরুদ্ধে আন্দোলন করছে। এই যে ওনার উপলব্ধিটা, এটাকে আমি সাধুবাদ জানাই। উনি বুঝতে পেরেছেন লেখাপড়া বাদ দিয়ে করছে কেন। এই প্রশ্নটা হলো ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে করতে চাই যে আপনি একবার ভাবুন ওরা কেন লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন করছে। কারণ ওরা মনে করছে লেখাপড়া করে যা অর্জন করা যাবে সেটা তো অন্য একজন লোক ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সেই ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করার জন্য পদের অধিকার তারা আন্দোলন করছে। এটা কিন্তু অনার করতে হবে। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক সরকার, কিন্তু আমি একটাকে ছোট্ট খেলে একটা পয়েন্ট বলে আমি আলোচনাটা শেষ করব। মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য আপনি কোটা করেছেন। প্রথমে ছিল মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, 72 সাল থেকে ছিল কিন্তু এটা। তারপর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য হলো, তারপর মুক্তিযোদ্ধার নাতিদের জন্য হচ্ছে। কিন্তু কত পার্সেন্ট দিচ্ছেন? 30%। আচ্ছা, মুক্তিযোদ্ধার সংখ্যাটা কত? আমাদের দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা কত? এটা নিয়ে নানা রকম হিসাব নিকাশ আছে। কেউ বলে 1,80,000, কেউ বলে 1,83,000, এরকম অনেক কিছু থাকে। আমি ধরে নিচ্ছি 1,83,000-এর সামান্য বেশি, যে নাকি সর্বশেষ তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। এই 1,83,000 যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে 71 সালে এরা যুদ্ধ করেছে আমি ধরে নিচ্ছি। এর মধ্যে এখন পর্যন্ত জীবিত আছে লাখখানেক, বাকিরা মারা গেছেন। ওকে, তাহলে এদের সন্তানরাই তো, যারা মারা গেছেন তাদেরও সন্তান, তাদেরও সন্তানের সন্তান, এই তো ফাইন। 1,83,000 যে সংখ্যাটা, ওই সময় আমাদের দেশের জনসংখ্যা ছিল কত? 7.5 কোটি। তো 7.5 কোটির মধ্যে 1,83,000 কত শতাংশ? আমার হিসাবে 2.44%। ধরা যাক 2.5%, আমি একটু বাড়িয়ে ধরলাম 2.5%। তো তখন যেটা 2.5% ছিল, তাদের নাতি নাতনির সংখ্যা বেড়েছে। কিন্তু 2.5%-এর বাইরে যে 97.5% ছিল, যারা নাকি যাদের আপনারা মুক্তিযুদ্ধ বলছেন না, যদি আমি মনে করি এদেশের রাজাকার ছাড়া সবাই মুক্তিযোদ্ধা। তারপর যদি আপনি না বলতে চান যে তারা মুক্তিযুদ্ধ করে নাই, এদেশে বসে বসে মানে আরামে আরামে ছিল, তাদের কোনো টেনশন ছিল না, যদি আপনারা বলেন, ধরলাম বললেন, যারা মারা গেছে তাদেরও বাদ দেন, তাদেরও কোনো ত্যাগ নাই, সব ত্যাগ মুক্তিযোদ্ধাদের। আর যারা জীবন দিয়ে দিল তাদের কোনো ত্যাগ নেই। 3 লাখ নারী যে ধর্ষিতা হলেন তাদের কোনো ত্যাগ নাই, সব ত্যাগ ওই 1,83,000-এর ধরে নিলাম আমি। তাও তো এই যে 97.5% তাদেরও সন্তান হয়েছে, তাদেরও নাতি নাতনি হয়েছে। আমি ওই হিসাবটাকে ওভাবে রাখতে চাই। এরাও বেড়েছে, ওরাও বেড়েছে, 7.5 কোটি থেকে 17 কোটি হয়েছে। এখন তো তারা এখন 2.5% আছে 17 কোটির মধ্যে। তো 2.5% মানুষের জন্য আপনি 30% আসন সংরক্ষিত রাখতে চান, এটা কি গণতন্ত্র বলে? এটা কি গণতন্ত্র? এটা কি সুবিচার হলো? আপনার 2.5% লোককে সুবিধা দেওয়ার জন্য আপনি 97.5% মানুষকে বঞ্চিত করতে চান, বিরক্ত করতে চান, ক্ষুব্ধ করতে চান। আপনার গণতান্ত্রিক মানসিকতাকে আমি আর যাই হোক শ্রদ্ধা করতে পারছি না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।